এই ইকবালের এখন অনেক পয়সা, পুরো গ্রাম কিনে রাখতে পারে। কে যুদ্ধে যাবে ওর বিরুদ্ধে? ও, তো পয়সা আছে বলে কি সবকিছু বিসর্জন দিতে হবে? দেখো রবিউল, গ্রামের মানুষ আর এখন কেউ কোনো ঝামেলায় যাচ্ছে না। আর এতে যদি গ্রামের কোনো সুরাহা হয়, হোক না। আমরা গ্রামের গরিব মানুষ, ওরা যদি ছেলে মেয়ে বউ বাচ্চার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে, সেটাই এখন মঙ্গল। আর দেখো, সত্যি কথা বলতে কি, এরকম বিয়ে যে হয় না তা তো আর নয়। কি বলতে চাইছো কি তোমরা? তোমরা কি আমার মেয়ের কথা বলতে চাইছো? দেখো, আমার কিন্তু সেই ক্ষমতা আছে। আমি যা মানি না তার জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যেতে পারি। আমি এতদিন জেলে গিয়েছিলাম কেন? কি কারণে আমি জেলে ছিলাম? প্রতিবাদ করেছিলাম, তাই তো? হ্যাঁ, দেখো, দরকার হলে না আমি আমার মেয়েরও ওই অবস্থাটা করতে পারতাম। ওই ছেলেটাকে জ্যান্ত কবরে পাঠিয়েছিলাম, আমার মেয়েটাকেও জ্যান্ত কবরে পাঠাতাম। আমার মেয়ে বলে আমার কাছে কোনো আলাদা ফালাদা মায়া টায়া কিছু নেই। যারা অন্যায় করে তারা আমার চোখে সবাই সমান। দেখো, গ্রামের সকলের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু বলবো না। তাছাড়া একটা ছেলে অনেক কিছু করতে পারে। ইকবাল ভাই একটা ছেলে, সে যাই করুক না কেন তাতে কোনো দোষ নেই। তাছাড়া যে আসছে তাকে ধর্ম বদলে আমাদের ধর্ম নিতে হবে, ব্যাস মিটে গেল ঝামেলা। তার জন্য শুধু শুধু ওই বড় মানুষগুলোর সাথে ঝামেলা করে কেন আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করবো বলো তো? চলো। ওই তো রঞ্জনা এবং তার পরিবার এসে গেছে। তাহলে আমরা আমাদের কাজের কথাটা সেরে ফেলি। ওই দেখো, রবিউল আসছে। কি ব্যাপার, আজই জেল থেকে ছাড়া পেলে বুঝি? এই ইকবাল, গায়ে এসব কি হচ্ছে? সবে তো এলে, 2 মিনিট অপেক্ষা করো, সব জানতে পারবে। সেলিনা, শোন। ওকে বলে দাও ইকবাল ভাই যে সেলিনা মরে গেছে। যে সেলিনাকেও চিনতো সে সেলিনার বেঁচে নেই। শ্বশুর ঘরে গিয়ে আমার নাম হয়েছিল সেলিনা, বাপের বাড়িতে আমার নাম ছিল তাবাসুম। আজ থেকে আমি তাবাসুম হয়েই বাঁচতে চাই। ওর ঘরে পড়ে ঝাঁটা লাথি খেয়ে বেঁচে থাকার দিন আমার শেষ। ইকবাল ভাই, তুমি তো একা মানুষ, যদি দোকাও হও একটা কাজের লোক তো তোমার লাগবে। রাখবে আমাকে? ভাবি, তুমি কাজের লোক হয়ে আমার বাড়ি থাকবে না নিজের দিদি হয়ে থাকবে তার মীমাংসা পরে হবে। আগে আমরা কাজের কথাটা সেরে ফেলি। এই সেলিনা, কি ভাবিস তুই? জেল খেটে এসছি বলে আমি দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি? একদম ভাবিস না এইসব। দরকার হলে না এই জমায়েতে তোকে লাথি মেরে চুলের মুঠি ধরে ঘরে নিয়ে যাব। পারবে তুমি? পারবে? তাহলে এসো, এসো, দেখাও দেখি কেমন মরদ তুমি। যদি মরদ হও তুমি, তাহলে তুমি তোমার কথার দাম রাখো। আমিও দেখি তুমি সবার সামনে চুলের মুঠি ধরে টানতে টানতে হিড়িট করে তোমার ঘরে কি করে নিয়ে যাও। যদি বাপের বেটা হয়ে থাকো, যদি হিম্মত থাকে তোমার, তাহলে এসো, এসে করে দেখাও যে তুমি এগুলো পারো করতে। ব্যাস 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 ব্যাস। হে ইকবাল ভাই, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে একদম ঢুকবে না। দাঁড়াও রবিউল ভাই, 20টা বছর কেটে গেছে।
সেদিন যে ইকবালকে দেখেছিলে আর আজকে যে ইকবালকে দেখছো, দুটো মানুষ কিন্তু এক নয়। আজকের ইকবাল চাইলে তোমাকে আবার জেলে পাঠাতে পারে, আর এবার তোমার জেলের মেয়াদ কতটা হবে সেটা কিন্তু আমি ঠিক করে দেব। বাইরে বেরিয়েছো, ভালোভাবে থাকুন। হ্যাঁ, সরো 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 সরো। আসতে না আসতে অমনি ঝামেলা শুরু করে দিয়েছো। আমরা কি তোমাদের এখানে ঝামেলা দেখতে এসেছি? হ্যাঁ, শোনো, এটা কাজের জায়গা, এখানে কাজের কথা হচ্ছে। ইকবাল ভাইয়ের উপরে এইভাবে কথা বলবে না, আমরা কেউ সমর্থন করব না। শান্ত হয়ে থাকতে হয় থাকবে, না হলে চলে যাবে। আমরা কি সংনাচ দেখতে এসেছি নাকি? কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আমি জানতে চাইছি একজন ভদ্রবাড়ির মেয়েকেই জমায়েতে ডাকা হয়েছে কেন, আর তার সঙ্গে সঙ্গে তার পরিবারকে এই জমায়েতে ডাকা হয়েছে কেন, সেই কারণটা আমি জানতে এসেছি। আর তাছাড়া আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের ডাকতে হবে? জেঠিমাকে একটু বোঝান না কাকাবাবু, শুধু অপরাধ করলেই জমায়েত ডাকে না কেউ। হ্যাঁ, অপরাধ আপনারা করেছিলেন, শুধু আপনারা কেন, আপনারা সবাই করেছিলেন 20 বছর আগে আমার উপর। কিন্তু সেই অপরাধকে মনে রেখে আমি এখানে কাউকে ডাকিনি। আমি একটা প্রস্তাব জানাবো বলে আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছি। দেখুন, গ্রামে যখন থাকবো বলেই স্থির করেছি, তখন আপনাদেরকে অসম্মান করে আপনাদের ইচ্ছের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে চাই না, থাকতেও চাই না। আর সেই কারণেই আপনাদের সবাইকে ডাকা, তা না হলে শুধু রঞ্জাকে ডাকলেই আমার কাজ মিটে যেত। কি কাজ? কি কাজ শুনি? যাতে করে তোমার রঞ্জাকে ডাকতে হবে? কি এমন কাজ? আপনি জানেন না? না, জানি না, আর জানতে চাইও না। জানতে চান না সেটা আলাদা কথা, কিন্তু জানেন না বলবেন না। আর ভবিষ্যতে যাতে এটা বলতে না পারেন, সেই জন্য সবার সামনে আমি বিষয়টাকে আরেকবার ঝালিয়ে দিতে চাই। তো শবনম আসছে। শবনমের গায়ে ঢুকলো কি করে? রবিউল দাদার মেয়ে না? ওই তো সেই উজ্জ্বল নক্ষত্র, যে গাঁ থেকে অভাবের সঙ্গে লড়াই করে ডাক্তারি পড়ছে। একটু খেয়াল রেখো যেন ওর কোনো অসম্মান না হয়। আর যে ওকে অসম্মান করবে তাকে আমি ছাড়বো না। শবনম আমাদের গাঁয়ের মেয়ে, ও গায়ে ফিরেছে ঠিক আছে, যদিও অনেক কেলেঙ্কারি করে ওকে গাঁ ছাড়তে হয়েছিল, তবে ফিরে যখন এসছে ঠিক আছে। কিন্তু ওই ছেলেটা কেন এসছে? ওই ছেলেটা কেন গায়ে এসছে? ও তো অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে ও কেন শবনমের পেছনে এখনো ছাড়ছে না? এই তুমি কেন গ্রামে এসছো? বলো বলো, কেন গ্রামে এসছো? আমাকে গায়ে ঢুকতে দেবেন না মানে? গা কি আপনাদের কেনা নাকি? হ্যাঁ, রঞ্জা পিসি আমার পিসি, আমার নিজের পিসি। আজকের দিনে আমি এখানে এসেছি শুধুমাত্র রঞ্জা পিসির পাশে দাঁড়াবো বলে। তাতে যদি আমাকে মৃত্যু বরণ করতে হয় আমি সেটাতেও রাজি আছি। একবার তো এই গ্রামের লোকের আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার জীবনে যদি সেই ধাক্কাটা আবার আসে আমি নেব, কিন্তু আজকে আমি আমার রঞ্জা পিসির পাশে থাকবো, তার সাক্ষী হয়ে। কেন এসেছিস যশ তুই এখানে? কেন এসেছিস? আমরা তো কেউ তোকে ডাকিনি।
কেন এসেছিস তুই? রঞ্জা পিসি তোমরা কেউ আমাকে ডাকুনি, কেউ জোর করোনি আমাকে এবার আসার জন্য। আমি নিজের ইচ্ছে এসেছি। ইনফ্যাক্ট শবনমও আমাকে বারণ করেছিল আসতে, কিন্তু আমি আসতে চেয়েছি, তাই এসেছি আমি। যতক্ষণ আমি বেঁচে আছি তোমায় কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। কি হলো রবিউল দাদা, ওরকম চোখ গরম করে তাকিয়ে আছো কেন? এই যশকে কবর দেওয়ার অভিযোগেই তোমার জেল হয়েছিল না? তো এত তাড়াতাড়ি বেরোলে কি করে? তাই তো বুঝতে পারছি না, তোমার তো এত তাড়াতাড়ি বেরোনোর কথা নয়। বেরিয়ে ওই ছেলেকেই তুমি আবার চোখ পাকাচ্ছ, হ্যাঁ, তাও আবার আমার সামনে। যাকে সময় নষ্ট হচ্ছে, যে কারণে জমায়েতটা ডেকেছি সেই কারণে যেতে পারি? নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ। কেমন আছিস স্বপ্ন? কেমন আছিস তুই? ভালো আছি রঞ্জা পিসি। তুমি তো আমাকে ভালো থাকার মন্ত্র শিখিয়েছো। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার রাস্তা আমায় দেখিয়েছো। ভালো থাকতে গেলে যে লড়াই করতে হয়, আর আমি এই লড়াই করেই ভালো আছি। আমি জানি একদিন এই লড়াই শেষ হবে। আমি না সেই দিনটার দিকে চেয়ে বসে আছি, যেদিন আমি মানুষের মতো মানুষ হতে পারবো। কিন্তু তুমি তো ভালো থাকার পথ দেখতে পেয়েছো রঞ্জা পিসি। রঞ্জা পিসি, ইকবাল মামাকে ফিরিয়ে দিও না। রঞ্জা পিসি, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে আমি সেটা সঠিকভাবে পালন করতে পারিনি। আমি অক্ষম, আমি অপদার্থ। কিন্তু যা হয়েছে, যা ঘটেছে, তার জন্য তুমি শুধুমাত্র আমাকে দোষ দিতে পারো না। সেটার জন্য কিন্তু তোমার এই মেয়েরও দোষ আছে। কিন্তু ও আমাকে অস্বীকার করেছে, স্বামী হিসেবে ও আমাকে স্বীকার করেনি। সেই জন্য তুই ওর মালিক হয়ে ওর উপরে প্রতিশোধ নিচ্ছিস, সেটা আমি জানি। কিন্তু যশ, আমি এটাও জানি ঈশ্বরের আশীর্বাদে ও নিজের দিন ঠিক কিনে নেবে। তখন তুই কার উপর প্রতিশোধ নিবি যশ? আজকে না এসব কথা বলার দিন না, আজকে তোমার কথা বলার দিন রঞ্জা পিসি। তোমার এই দিনে যে আমি না এসে থাকতে পারিনি গো। ইকবাল মামা জমায়েত করেছে, এই দিনটাকে কিন্তু তুমি অসম্মান করো না রঞ্জা পিসি। একটা কথা মনে রেখো, একটা মানুষকে একবার অসম্মান করা যায়, বারবার কিন্তু অসম্মান করা যায় না। আমি এই জমায়েতে সকলের কাছে ঘোষণা করতে চাই, আজ থেকে 20 বছর আগে যে মেয়েটিকে আমি বিবাহ প্রস্তাব দিতে চেয়েছিলাম, যাকে বিয়ে করতে চেয়েছিলাম, অথচ মেয়েটির পরিবার এবং এই গ্রামবাসীর দৌলতে তা করা সম্ভব হয়ে ওঠেনি, আমি আজ সকলের সামনে তাকে বিয়ে করার প্রস্তাব রাখতে চাই এই 20 বছর পরে। আমি রঞ্জাবতীকে
বিয়ে করতে চাই এবং বিয়ে করে নিজের কাছে রাখার অনুমতি প্রার্থনা করছি আপনাদের সকলের সামনে। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন, আমি রঞ্জাবতীকে বিয়ে করতে চাই। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের মত আছে এই বিয়েতে। কি আমরা সকলে অনুমতি দিলাম? আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। রঞ্জাবতীর পরিবারের কাছে আমি আমার নিবেদন রাখতে চাই, আপনাদের মেয়েকে আমি চিরসুখী করব। আমার শরীর কাটলে যে রক্ত, আপনাদের শরীর কাটলেও সে একই রক্ত। আমার শরীরে যা যা আছে, যে কোনো মানুষের শরীরেই তাই তাই আছে। শুধুমাত্র ধর্মের কারণে আমাকে আলাদা করবেন না, প্লিজ। আমি আপনার কাছে অনুরোধ করছি, বলুন মা, আপনি আমাদের আশীর্বাদ করবেন আজ? যা বলার আমার মেয়ে বলবে। কাকাবাবু, আমার কি বলার আছে বলতো? আমার মতের কি কোনো দাম আছে? তবে আমি এটা বুঝি যে দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা একসঙ্গে থাকবে কি না সেটা ঠিক করার দায়িত্ব তাদেরই, অন্য কারণ নয়। রঞ্জা, এইসব মানুষদের সামনে তুই তোর অন্তর থেকে যা বিশ্বাস করিস সেটাই বল। বলে দাও রঞ্জা আপা, যা তুমি মন থেকে বিশ্বাস করো তা আজ সবার সামনে বলে দাও। দেখো, আমি জানি তুমি কি বিশ্বাস করো, আর আমি এটুকুও বিশ্বাস করি, এ গায়ের প্রতিটা লতা পাতা, আকাশ বাতাস সবাই জানে তুমি কি বিশ্বাস করো। তুমি যদি আজ মিথ্যে কথা বলো, এরা কিন্তু কেউ তোমাকে দোয়া করবে না রঞ্জা আপা। বলে দাও রঞ্জা আপা, বলে দাও তোমার মনের কথা সবার সামনে। রঞ্জা, আনুষ্ঠানিকভাবে তোমার মত এখন আমি জানতে চাইনি, এইবার চাইছি। আমি তোমাকে সসম্মানে নিজের স্ত্রী হিসেবে আমার বাড়িতে নিয়ে আসতে চাই। দেখো, আমাদের আনুষ্ঠানিক বিয়ে সেদিন হতে পারেনি। সেদিনের অসম্পূর্ণ অনুষ্ঠান আজ 20 বছর পরে আমি শেষ করতে চাই। তুমি তোমার মত বলো রঞ্জা। রঞ্জা আপা, আর দেরি করো না। দেখো, ইকবাল ভাই তোমার মতের জন্য অপেক্ষা করে আছে। ইকবাল মামা দাঁড়িয়ে আছে। রঞ্জা পিসি, বলো না তুমি ইকবাল মামাকে কি বলবে? রঞ্জা পিসি, অন্যের জীবনে তুমি যা দেখতে চেয়েছো সেটা নিজের জীবনে দেখতে চাও না? রঞ্জা, যা বলা তাড়াতাড়ি বল, অযথা সময় নষ্ট করিস না। রঞ্জা দিদি, তাড়াতাড়ি বলে দাও না। আর এতদিন যখন বিয়ে করোইনি, ইকবাল দাদার জন্য অপেক্ষা করছিলে। তাই ইকবাল দাদা যখন এসছে, তোমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে, তা মনের কষ্ট চেপে রেখে লাভ কি? বলে দাও। শুধু তো ধর্মান্তরিত হলেই হয়ে যায়। না, ধর্মান্তরিত হওয়াতে আমি বিশ্বাস করি না। যার ধর্ম তার থাকবে, আর ধর্ম নিয়ে তো আমাদের মধ্যে কোনো লড়াই নেই। রঞ্জার ধর্ম রঞ্জার, আমার ধর্ম আমার। এই নিয়ে আমাদের সহাবস্থানে কোনো অসুবিধাই হবে না। রঞ্জা, আমি তোমার মত জানার জন্য অপেক্ষা করছি। এতগুলো মানুষ তোমার মতের অপেক্ষায় রয়েছে, প্লিজ বলো।
আমি তো ভাবতেই পারছি না একটা মেয়েকে এইভাবে জমায়েতের মাঝখানে দাঁড় করিয়ে তাকে অসম্মান করার ঔদ্ধত্য তোমার হলো কি করে ইকবাল? হাতে কয়েকটা টাকা হয়েছে বলে তুমি ধরাকে সরা জ্ঞান করছো? তুমি ভাবলে কি করে এই জমায়েতের মাঝখানে দাঁড়িয়ে 20 বছর আগে ভেঙে যাওয়া বিয়ে আমি জোড়া লাগানোর কথা বলবো তোমাকে? না ইকবাল, না।